টার্গেট 2024, টার্গেট দিল্লি, টার্গেট ভোট ব্যাংক, টার্গেট সঠিক খবর। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, জেলায় জেলায় বাড়ছে তত ভোটের উত্তাপ। যে 42টা আসন আছে সেখানেও কিন্তু লড়াই যেমন শেয়ানে সামনে। টার্গেট সঠিক তথ্য। রাস্তাঘাট থেকে পানীয় জল, ক্ষেতের কাজ বা নদী ভাঙনের মতো যে সমস্যা, আপনারাই ঠিক করে দেবেন যে আগামী 5 বছর কার হাতে থাকবে রিমোট কন্ট্রোল দেশে। টার্গেট ভোটের খবর, টার্গেট পশ্চিমবঙ্গ। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। টার্গেট হটস্পট একটি ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, আপনারা জানেন। এবং টার্গেট হটস্পট কিন্তু রাজ্যের, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের 42টি আসনেই কিন্তু জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই। এবং সেই লড়াই কিরাম হতে যাচ্ছে, কোন দিকে হাওয়া, সেখানকার মানুষজন কি বলছেন, মানুষজনের সমর্থন 2024-এ কে পেতে পারে, কি পায়নি মানুষজন, সেখানকার মানুষজন গত 5 বছরে কি চাইছেন আগামী 5 বছরে, এইসব নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। সেখানকার রাজনৈতিক নেতানেত্রীরা কি বলছেন এবং রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন সেই আসন নিয়ে, সেই নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান টার্গেট হটস্পট। টার্গেট হটস্পট আমাদের আজকের লোকেশন, এপিসোডের এপিসেন্টার এমন একটি লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে একটা প্রেস্টিজ ফাইট বলতে যা বোঝায় তাই। কেন প্রেস্টিজ ফাইট? কারণ এইখানে এমন একজন প্রার্থী হয়েছেন বিজেপির দলের পক্ষ থেকে, যাকে কিন্তু চাকরিহারারা ভগবান হিসেবে, ভগবানের চোখে, ভগবানের আসনে তাকে বসাতেন একটা সময়। ঠিক ধরেছেন, আমরা তমলুক লোকসভা কেন্দ্রের কথা বলছি, যেখানে বিজেপির প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত জানবেন আমাদের আজকের পর্বে এবং আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোডের এপিসেন্টার তমলুক লোকসভা কেন্দ্র। আজ আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কেন্দ্রের নাম তমলুক লোকসভা কেন্দ্র। ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকে কিন্তু এই তমলুক এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সময় এই তমলুকেই কিন্তু শিল্প তালুক গড়ে ওঠার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। আবার এই তমলুক লোকসভার মধ্যে অবস্থিত নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্র, সেটা কিন্তু রাজ্যে বাম সরকারের পালাবদলের অন্যতম ইতিহাস রচনা হয়েছিল। অনেক জল রূপনারায়ণ, কংসাবতী বা হলদি নদী দিয়ে বয়ে গেছে। এক সময় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী, যার হাত ধরে এই পূর্ব মেদিনীপুর তৃণমূলের গড় হিসেবে গড়ে উঠেছিল, আজকে তিনি দল পাল্টে বিজেপিতে। এবং একদিকে অধিকারী পরিবার, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরাসরি লড়াই বা প্রেস্টিজ ফাইট হতে চলেছে এই তমলুক লোকসভা কেন্দ্র। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে। কেনই বা হবে না? শুভেন্দু অধিকারীর গড় এই তমলুক লোকসভা কেন্দ্র। আর একটা, কেন শুভেন্দু অধিকারীর গড়? কারণ এখানে বিজেপি প্রার্থী করেছে একটা সময় চাকরিহারাদের একদম ভগবানের আসনে যাকে বসানো হয়েছিল, যাকে ভগবান রূপে দেখতেন এবং যার প্রতি আস্থা বিশ্বাস ছিল, অটুট ছিল, বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে লড়ছেন। এবং তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের একদম তরুণ মুখ। মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছেন সেখান থেকে। এবং সায়ন ব্যানার্জি জোট প্রার্থী সেখানে, তিনিও তরুণ মুখ। প্রচুর খাটছেন সায়ন ব্যানার্জি, মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং প্রচুর পরিমাণে ক্যাম্পেনিং করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু চ্যালেঞ্জ করছেন সায়ন ব্যানার্জি, জোট প্রার্থী, সিপিআইএম প্রার্থী। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2019-এ দিব্যেন্দু অধিকারী, তৃণমূলের তখন ছিলেন দিব্যেন্দু অধিকারী, 2019 সাল, সেই 2019 সাল, তখন কিন্তু অধিকারী গড়
মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কিন্তু লড়েছিলেন। তিনি জিতেছিলেন 1,90,165 ভোটে, পেয়েছিলেন 7,24,433 ভোট, প্রায় 50% ভোট পেয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। বর্তমানে তিনি বিজেপিতে। সিদ্ধার্থ নস্কর বিজেপির প্রার্থী পেয়েছিলেন 5,35,268 ভোট, 36%। শেখ ইব্রাহিম আলী সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,36,129 ভোট, 9%। লক্ষণ শেঠ কংগ্রেস প্রার্থী হয়েছিলেন 2019-এ, আপনাদের মনে থাকবে হয়তো, তিনি পেয়েছিলেন মাত্র 16,000 ভোট, 1% ভোট। যে 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা হয়, তমলুক তৃণমূল কংগ্রেসের দখলে, তার সাথে পাঁশকুড়া পূর্ব তৃণমূল কংগ্রেসের দখলে, ময়না বিজেপির দখলে, অশোক টিন্ডা সেখানকার কিন্তু বিজেপি এমএলএ, নন্দকুমার মহিষাদল তৃণমূল কংগ্রেসের দখলে, হলদিয়া বিজেপির দখলে, নন্দীগ্রাম, জানেন নন্দীগ্রাম নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল, কোর্টে মুভ করেছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমাকে হারানো হয়েছে। নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং বিরোধী দলনেতা, তিনি জিতেছিলেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলেছিলেন সবাই আপনারা জানেন। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কি বলেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেটিও আপনারা জানেন, যার জন্য তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এখন দেখবার বিষয়, এই প্রার্থী অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কিন্তু শোকজ করেছে নির্বাচন কমিশন, কারণ তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কিন্তু অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। আমাদের সবার নজর থাকবে এই আসনের দিকে, এই আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিততে পারবেন নাকি দেবাংশু ভট্টাচার্য তরুণ মুখ কড়া চ্যালেঞ্জ জানাবেন, নাকি শায়ন ব্যানার্জি আপসেট করবেন জোট প্রার্থী হিসেবে। আমাদের সবার নজর থাকবে কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রে। তমলুক অঞ্চলের মানুষজন 2019 থেকে 2024 পর্যন্ত দিব্যেন্দু অধিকারীকে পেয়েছিলেন সাংসদ হিসেবে। তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, যদিও বর্তমানে তিনি বিজেপিতে। সেখানকার মানুষজন অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, সেখানকার মানুষজন কি বলছেন, অর্থাৎ আমাদের প্রতিনিধি যখন গেছিলেন আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদেরকে প্রশ্ন করেছিলেন যে 2019 থেকে 2024 পর্যন্ত দিব্যেন্দু অধিকারীর যা কাজ অর্থাৎ মার্কশিট, তিনি কি পাশ করলেন, আপনারা কি পাস মার্কস দিলেন তাকে, যে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন রাখতে পেরেছেন, আপনারা কি পেয়েছেন, সব কি কি পেয়েছেন আপনারা, কি কি পাননি আপনারা। পাশাপাশি 2024-এ কি চাইছেন আপনারা, কি পেতে চান আপনারা সেখানকার মানুষজন, দেখুন আপনারা কি বলবেন। সেখানকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, পাশাপাশি ফুল চাষ এবং আরও অন্যান্য যে সমস্যা রয়েছে, হিমঘরের সমস্যা রয়েছে, পানীয় জলের ক্ষেত্রে সাধারণ মানুষ কতটা সেই ধরনের পরিষেবা পান, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে তুলে ধরব এই তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলব। এই কারখানা নিয়েই তো অনেক কিছুই হচ্ছে, আনতে পারছে না কারখানা, যে কারখানা কিছু হয়ে আছে সেও অকেজো হয়ে আসতেছে, এইসব লোকজন ঢুকাতে পারে না, কাজের সমস্যা বলতো, আর জলের সমস্যা, এই নিকাশি, সামনে যে এই নদী, এই জল নিকাশি, জল বেরোতে পারেনি আর ঢুকতেও পারছে না। অনেক কিছু কাজ ওখানে বাকি রয়েছে, যে জলের সমস্যা এখন যেটা বললেন, জলের সমস্যা আছে, অনেক জায়গায় জল পৌঁছেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের দিকে জল লাইনটা হয়নি। চাষবাসের ক্ষেত্রেও সেম, এদিকে কিন্তু ফসল তোমার ওই এক ফসলই হয়, আর যেদিকে পুকুর ডোবা থাকে সেখান থেকে জল নিয়ে 2 ফসলই চাষ হয়। এছাড়া সরকারের দিক থেকে জল দিয়ে চাষবাস হবে সেরকম কোনো সুবিধা নেই এখনো পর্যন্ত। নিয়োগ দুর্নীতি যে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তোমার বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছে, উনি ওই ব্যাপারটাকে নিয়ে যে ইস্যু করে দাঁড়িয়েছে, তো অতে জল ঢালা হয়ে গেছে, মানুষ জানতে পেরেছে যে কি চক্রান্ত চলছিল। আমাদের তো পুকুরটুকু নেই, কিন্তু জল লোকের বাড়ি থেকে চেয়ে এনে খেতে হয়, যাদের মানে ব্যক্তিগত কল, মানে আর জল কিনে খাচ্ছে, এই পর্যন্ত জলের অভাব, আর কিছু নেই, মোটামুটি ঠিক আছে। খাওয়া চলতে আমাদের বিগত 2 বছর ধরে একটা কল খারাপ হয়েছে, আমরা বহু জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, দিদিকে বলতে ফোন করেছি, কোনো রকম কোনো সুরাহা মেলেনি। এছাড়া মোটামুটি আমাদের পরিষেবা মোটামুটি ঠিক আছে। এই চকদিবা গ্রাম পঞ্চায়েতে 3টে খাল আছে, 3টে খাল,
এই 3টে খাল কোনো খনন হয় না, কোনো খনন হয় না। যা সিপিএমের আমলে হয়ে গেছে, আর এখন পর্যন্ত কোনো খাল খনন হয় না। নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, জল জমে আছে চারিদিকে। এখন কথা আছে যে মশা মাছি উপদ্রব বেশি। জিজ্ঞাসা করুন সকলকে, সেটাই বলবে যে খাল সংস্কার অবিলম্বে করতে হবে, সংস্কার। তারপরে NH41 এখানে সমস্ত যারা বেকার ছেলে আছে, এখানে কোনো রকম করে মানে দোকানপাট করে খাওয়া দাওয়া করতেছে, মানে রুচি রোজগার করে খাচ্ছে। এখানে কোনো স্ট্যান্ড নেই, অটো স্ট্যান্ড বলুন, এখানে বাসের স্ট্যান্ড বলুন, কোনো স্ট্যান্ড নেই। এখানে সুরাহা করতে হবে। এবং এখানে ইদানিং এতে কী হয়েছে না, একটা নোটিশ সার্ভ করছে NH41 যে অবিলম্বে 10 তারিখের মধ্যে কি 12 তারিখের মধ্যে এখানে রোড পরিষ্কার করতে হবে। সত্যিকার যানবাহনের অসুবিধা হচ্ছে, কিন্তু এত বেকার ছেলে সমস্ত, এরা করে কর্মে খাচ্ছে, এরা কি করবে? এখন প্যারালাল ব্যবস্থা না করলে কিছু হয় না। তো একাধিক বিষয় কিন্তু এখানে রয়েছে। একদিকে যেমন নতুন শিল্পের বিষয় রয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইস্যুর মধ্যে, পাশাপাশি ফুল চাষ, নদী ভাঙনের মতো বিষয়ও কিন্তু এখানে চর্চায় রয়েছে। টার্গেট হটস্পটে সময় হয়ে গেছে ছোট বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনারা দেখলেন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন কি বলছেন, অর্থাৎ কি পাননি, কি পেয়েছেন, কি পেতে চান, তারা কি সন্তুষ্ট, তারা কি হ্যাপি, তারা কি খুশি তাদের সাংসদকে কাছে পেয়ে। 5 বছরে কতবার পেয়েছেন তাদের সাংসদকে, কতবার দেখতে পেয়েছেন তাকে, তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন? যদি পূরণ করতে না পারেন, এর দায়িত্ব কার? অর্থাৎ এখানকার মানুষজন যা বললেন, স্থানীয় নেতা নেত্রী বিভিন্ন দলে, তৃণমূল, বিজেপি এবং জোট অর্থাৎ সিপিএম প্রার্থী যিনি হয়েছেন সেই দলের, তারা যা নেতা বা নেত্রী সেই অঞ্চলে, তারা কি বললেন এবং 2024-এর প্ল্যানিং কি, দেখুন আপনাদের সামনে। কাঁথিতে অখিলগিরি তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে লড়েছিলেন। ওই নির্বাচনে শিশির অধিকারীও লড়েছিলেন। সেদিন কিন্তু অখিলগিরি 2য় স্থানে এবং শিশির অধিকারী 3য় স্থান হয়েছিলেন। শুভেন্দু অধিকারী তো অনেক পরে এসেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস আর অধিকারী পরিবার একে অপরের পরিপূরক নয়। আর অধিকারী গড় বলতে কোনো কথা এই মেদিনীপুরে হয় না, কারণ মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, এটা সংগ্রামের পূর্ণভূমি। এই মেদিনীপুরে আমরা বীরেন্দ্র শাসমল থেকে শুরু করে অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এইসব স্বাধীনতার সংগ্রামীদের আঁতুড়ঘর। এখানে স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এতদিন অধিকারী পরিবার অ্যান্ড কোম্পানি যেভাবে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে বুলডোজার চালিয়েছিলেন, আজকে সে জায়গা থেকে আমরা অনেকটা মুক্ত। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। ওই চন্দ্রবড়া গাঙ্গুলি বিচারপতির আসনে থেকে যেভাবে বিজেপির সঙ্গে যোগসাজশ রেখে একের পর এক অ্যান্টি গভর্নমেন্ট রায়গুলো দিয়ে গেছেন, আজকে মানুষ হিসাব করতে বসে তাদের কাছে চিত্র পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি এতদিন পর্যন্ত বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছেন। মানুষ ব্যালটে এর জবাবটা দেবে, ইভিএমের জবাবটা দেবে। সিপিএম এখন মিউজিয়ামে স্থান করে নিয়েছে, মানুষ এখন টিকিট কেটে ওনাদের দেখছে।
সালে কেউ কি কল্পনা করেছিল পশ্চিমবঙ্গে আমরা 18টা সিট জিততে পারবো? এখানে মানুষ শুভেন্দুবাবু অবশ্যই ব্যতিক্রমী নেতৃত্ব, যেনার হাত ধরে আজকে সারা বাংলা জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠেছে এবং উনি আজকে সমস্ত রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলের যে সমস্ত জিনিসগুলো আজকে মানুষের সামনে উঠে আসছে সেগুলো শুভেন্দুবাবু ওদের মধ্যে ছিলেন, ওদের দুর্নীতিগুলো জানতেন, তাই আজকে উনি প্রকাশ করছেন। কিন্তু আমরা দেখেছি কি যেটা যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং ওনার যোগ্য সেনাপতি হিসাবে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে যেভাবে লড়াইটা করছেন, আমরা এখানে প্রচণ্ড পরিমাণে আশাবাদী। সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে আজকে প্রত্যেকটা আমাদের জনগণের করের টাকা নিয়ে আজকে ডিএ বিল থেকে শুরু করে আজকে অনশনগুলো কতদিন ধরে প্রকৃত ন্যায্য যোগ্য বিচার প্রার্থীরা আজকে কলকাতাতে বসে আজকে ডিএর জন্য বসে আছে, আজকে সন্দেশখালীর মা বোনেরা বিচার পাচ্ছে না। উনি সংখ্যালঘু ভোট বলেন, সংখ্যালঘুতে বগটুইতে কী ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল একটা ঘটনা ঘটাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্তে ছিলেন এবং উনি সঠিক এতে ছিলেন বলে সঠিক উনি মতামত দিয়েছিলেন বলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি উনি তমলুকে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ ভোটে জিতবেন। আমরা সত্যি গর্বিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন শিরদাঁড়া সোজা রাখা লোককে আমরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী পেয়েছি বলে। যুবদের কাছে, ছাত্রদের কাছে তৃণমূল বিজেপি করে এরকম লোকেদের কাছে সায়ন হয়ে গেছে একটা সেলিব্রিটি। ফলে অভিজিৎ গাঙ্গুলির কোর্টে যে টিআরপি ছিল সেই টিআরপিটা 60% নেমে গেছে, 40% আছে। আর বাকি আপনার ওই যে তৃণমূলের যে প্রার্থী দাঁড়িয়েছে দেবাংশু, ওকে ওদের দলের লোকেরাই মেনে নিতে পারছে না। নন্দীগ্রামের মানুষ বুঝতে পেরেছে যে এটা গভীর চক্রান্ত ছিল, আর সেই চক্রান্তটা নিরুপম সেনও বলে গেছিল, আমাদের পার্টিও বলেছিল, আজকে সেটা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। আমরা বলিনি, মমতা ব্যানার্জি বলছে, শুভেন্দু বলছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি নেতৃত্বে এইসব ঘটনা ঘটেছে। তাহলে আমরা যে কথা আগে বলছিলাম আজকে সে কথা ওনারা বলছেন। তাই নন্দীগ্রামের মানুষ তৃণমূল বিজেপির স্বরূপটা আজকে অনেকটা চিনে নিয়েছে। বিজেপি এবারে এখান থেকে প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু যে দুর্নীতির বিষয়, নিয়োগ দুর্নীতির বিষয়ও কিন্তু ইস্যু হিসেবে উঠে আসছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে তাদের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যের ওপরে। আর বামেরা এখানে প্রার্থী করেছেন আইনজীবী, তরুণ মুখ, নতুন মুখ সায়ন ব্যানার্জিকে। এখন দেখার সাধারণ মানুষ এই 2024 লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে কাকে জিতিয়ে সংসদে পাঠায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, তমলুক। টার্গেট হটস্পটে সময় হয়ে গেছে ছোট বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। এমনকি রান্নাও। নেচার পিওর -17 কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্ট্রল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। 2019 কিন্তু জোট হয়নি, অর্থাৎ বাম এবং কংগ্রেসের কথা বলছি, জোট কিন্তু হয়নি, পৃথকভাবে তারা লড়েছিল, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম পৃথক প্রার্থী দিয়েছিল। 2024 কিন্তু জোট হয়ে তারা লড়াই করছে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন কিন্তু সায়ন ব্যানার্জি। বেশ ভালো সাড়া পাচ্ছেন এবং সমর্থন পাচ্ছেন।
প্রচুর মিটিং মিছিল করছেন এবং সেখানকার মানুষজনদের কাছে তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। আর এই যে জোট হলো, অর্থাৎ বামের ভোট বামেই থাকলো, যদি থাকে রামে না যায়, এর ডিভিডেন্ড কে পাবে? রাজনৈতিক বিশ্লেষণ তমলুকে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রাজনৈতিক বিশ্লেষক আমাদের কি বলছেন আপনাদের সামনে। তমলুক মেদিনীপুর জেলার সেই কেন্দ্র যা ইতিহাস নিজেই বহন করে এবং বারবার এই মাটি সেই মাটি যা স্বাধীনতা সংগ্রাম থেকে পরবর্তী সময়ে পরিবর্তনের অন্যতম মাটি হিসাবে পরিচিত। আমরা তমলুক মানে পেয়েছি এখানকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ধারার সঙ্গে প্রতিবাদী মানুষ। আমরা এখানে পেয়েছি শাসকের বিরুদ্ধে চোখে চোখ রাখার মতো স্পর্ধায় বলিয়ান মানুষদের, যারা স্বাধীনতা উত্তর পর্বে সাক্ষ্য থেকেছে দেশ বাংলার মাটি শাসকের পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হিসাবে, এবং তারই উত্তরাধিকার হিসাবে 2024-এর এই কেন্দ্র স্বাভাবিকভাবেই টান টান উত্তেজনাকে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ নন্দীগ্রাম একসময় নতুন ইতিহাসকে দাবি জানিয়েছিল, তার আগের ইতিহাস যেমন দাবি জানিয়েছিল, তেমন মেদিনীপুরের মাটি, তমলুকের মেদিনীপুর জেলার মাটি এবং তার মধ্যেই অন্তর্গত তমলুক লোকসভা একাধারে বলা যায় গ্রামীণ ক্ষেত্র এবং সেমি আরবান বলতে যা বুঝি, অর্থাৎ আধা শহুরিয়ানা, অর্থাৎ পূর্ণ শিল্পাঞ্চলের মানসিকতা এখনও সেই জায়গায় আসেনি, কিন্তু একাধারে আমি বারবার বলছি সেমি কথার হচ্ছে অর্ধ, অর্থাৎ প্রাক বা বলা যায় অর্ধ শিল্পাঞ্চলের মানসিকতা সম্পন্ন রাজনৈতিক চেতনা, অন্যদিকে গ্রামীণ ক্ষেত্রের অর্ধ সেমি ফিউডাল, অর্থাৎ অর্ধ বা বলা যায় কি আংশিক সামন্ততান্ত্রিক মানসিকতা। এই যে প্রাক শিল্প আধুনিক এবং সামন্ততান্ত্রিক মানসিকতা, এই দুটোর ভাবে এখানকার যে রাজনৈতিক ভূগোলের প্রেক্ষাপট, সেটা যে নির্মাণ করেছে এক অদ্ভুত এবং মিশ্রিত রাজনৈতিক সংস্কৃতি। দুটো দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। এক, এখান থেকে যে সাংসদ দিল্লিতে যাবেন তার যে মর্যাদা শুধু বাংলার ক্ষেত্রে নয়, যেই যাক, এই ইতিহাস এখানে বলে তার মর্যাদা দেশের ক্ষেত্রেও এক অপরিসীম। তাই এখানকার মানুষের রায় বলা যায় পশ্চিমবঙ্গের অন্যান্য কেন্দ্রর মানুষকে কিন্তু পথ দেখায়। তাই এখানকার কেন্দ্রের রায় এই কারণেই বিখ্যাত হয়ে থাকবে বলে আমার বিশ্বাস, যে প্রতি মুহূর্তে এটি পরিবর্তনের নিরিখ হিসাবে কাজ করে। তাই সবিশেষে বলতে হয় শিল্পাঞ্চল কেন্দ্রিকতার মধ্যে, গ্রামীণ কেন্দ্রিকতার মধ্যে মানুষ এই 2024-এ শাসক তৃণমূলের ক্ষেত্রে দিকে পাল্লা ভারী থাকে নাকি তারা পরিবর্তনমুখীনতার দিকে এগিয়ে থাকে, এই দুয়ের লড়াই কিন্তু এই মাটিতে হবে। এবং মর্যাদার নিরিখে এই অঞ্চল, আবারও বলছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক বলে সুপরিচিত, আবার শাসক গোষ্ঠীরও এখানে বলা যায় যে পাখির নজরের মতো থাকবে, সুতীক্ষ্ণ নজর থাকবে কিভাবে এই জায়গা থেকে নিজেদের জমিকে আরও পুনরুদ্ধার করায়। অর্থাৎ দুটো মিলিয়েই বলা যায় শাসক এবং বিরোধী সবার ক্ষেত্রেই আকর্ষণীয় কেন্দ্র কিন্তু, এবং লড়াইয়ের ক্ষেত্র হিসাবে তমলুক আজ সুপরিচিত হিসাবে থাকবে দেশের কাছে, এটাই বলেই আমার মনে হয়। আপনারা শুনলেন, আপনারা জানলেন, আপনারা দেখলেন যে তমলুক লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন রিয়াকশন, আপনারা কি বলেছেন, কোন দিকে পাল্লা ভারী, অর্থাৎ চাকরিহারাদের ভগবানের আসনে যে মানুষটিকে আপনারা বসিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজনীতিতে এসছেন, একদম সক্রিয় রাজনীতি,
তিনি দিল্লি যেতে চাইছেন এবং ভয়েস আউট করতে চাইছেন, তার কথা তিনি বলতে চাইছেন, পার্লামেন্টে বলতে চাইছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী, নাকি দেবাংশু ভট্টাচার্য, তরুণ মুখ, পরিচিত মুখ, খুব ভালো বক্তা, নাকি শায়ন ব্যানার্জি কড়া টক্কর, কড়া চ্যালেঞ্জ, হাড্ডাহাড্ডি লড়াই দেবেন? এদিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকবো। আপনারা রাজনৈতিক বিশ্লেষণও শুনলেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আমরাও আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সেখানকার পিকচার কি, ছবি কি হতে পারে, আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যা বুঝলাম, তাহলে তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই জন্যই বললাম, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম রাজনীতিতে নতুন এসে তিনি কিন্তু লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, হুইচ ইজ নট আ ইজি গেম। সোজা কাজ কিন্তু নয়। তাকে করার চ্যালেঞ্জ জানাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য এবং শায়ন ব্যানার্জি, এবং দেখতে হবে যে শেষ হাসি এই ভোট স্প্লিট না হয় কে হাসে। এইভাবে কিন্তু আমরা একের পর এক লোকসভা আসনে, 42টি লোকসভা আসনে যাব এবং আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেখানকার মানুষজন কি বলছেন, কি চাইছেন, কি পেতে চাইছেন, তাদের তাদের বর্তমান সাংসদকে নিয়ে তারা কতটা সন্তুষ্ট, তার কাজের সম্পর্কে কতটা সন্তুষ্ট, আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কি পেতে চাইছেন এবং কাকে পেতে চাইছেন সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবেই টার্গেট হটস্পট এগোতে থাকবে, পর্বের পর পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু পরবর্তী পর্বে পর্যন্ত আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়।